আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহতে হুঁশিয়ারি এনসিপির, সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। স্বৈরাচারী দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বললেন তারেক রহমান। বের হয়ে আসছে হাসিনা ও তার পরিবারের দুর্নীতির তথ্য, ১৫৫ ব্যাংক হিসাবে ১,০০০ কোটি টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। দেশের রাজনীতি ও চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলন। সম্মেলনে যোগ দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। আলোচনার মূল বিষয়বস্তু হয়ে ওঠে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গ। রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের বিচার চলাকালে বাতিল করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন। জানান, আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দলের সদস্য সচিব জানান, দেশীয় শক্তির পাশাপাশি কিছু বিদেশি শক্তি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের রুখে দিতে সারা দেশে অব্যাহত থাকবে আওয়ামী বিরোধী বিক্ষোভ সমাবেশ। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যতক্ষণ রাজনৈতিক দলগুলোর একতা থাকবে ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ নেই। যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তার ঝুঁকি বা এইসব আমি বোধ করছি না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনাও করেন বক্তারা। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। স্বৈরাচারী দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গণতান্ত্রিক রাজনীতিতে পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত বেশি জরুরি বলেও মন্তব্য করেন তারেক রহমান। মাহিলা ইসলামের প্রতিবেদন। রাজধানীর স্কাটনে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল। বিশিষ্ট নাগরিকবৃন্দ, অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, আবেগের মধ্য দিয়ে দেশের সমস্যা সমাধান সম্ভব নয়। বাস্তবতার সাথে পরিবর্তনকে মেনে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বলে জানান তিনি। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আমরা জড়িত আছি, তারা যেন আমরা এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তা শেষ হবার নয়। তাই সংস্কার শেষে নির্বাচন এটি অযৌক্তিক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। বলেন, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। স্থানীয় নির্বাচন আগে হলে সুযোগ পাবে পতিত আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র
এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। দেশের রাজনৈতিক অঙ্গনে কথিত গৌণ ইস্যুকে স্বৈরাচারের মুখ্য দোসরদের বানাতে হাতে গিয়ে সংশয়ের সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। স্রেফ বোধহয় যত দিন যাচ্ছে বেরিয়ে আসছে স্বৈরাচার হাসিনা ও তার পরিবারের দুর্নীতির নানা তথ্য। ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থ বিদেশে পাচার করে তারা বনে যান হাজার হাজার কোটি টাকার মালিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত 8টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতিগ্রস্ত এই পরিবারে অর্থ স্থানান্তর বন্ধ করতে এরই মধ্যে তাদের 155টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যাতে মিলেছে 1029 কোটি টাকা। শেখ পরিবারের দুর্নীতির বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে স্বৈরতান্ত্রিক শাসন, দমন, পীড়ন, সহিংসতা এবং দুর্নীতির অভিযোগও ওঠে। তার শাসন আমলে 28 ধরনের দুর্নীতির পদ্ধতি চিহ্নিত করা হয়। এর মধ্যে ব্যাংক ঋণ জালিয়াতি, অবাস্তব প্রকল্প বাস্তবায়ন এবং ঠিকাদার নিয়োগে অনিয়ম উল্লেখযোগ্য। প্রকল্পের জমি বিক্রি, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট এবং সরকারি তহবিলের অপব্যবহারের দুর্নীতির অংশ ছিল। সরকারের বিশেষ 8 প্রকল্পে 21,000 কোটি টাকা দুর্নীতি ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের 59,000 কোটি টাকার দুর্নীতির বিষয়ে গত বছরের 17 ডিসেম্বর 5 সদস্যের টিম গঠন করে প্রথম অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এতে শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর নাম জড়ায়। এছাড়াও গত বছর 27 ডিসেম্বর হাসিনা পরিবারের প্লট দুর্নীতির বিষয় আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এতে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পায় দুদক। এছাড়াও শেখ হাসিনার ভাতিজি ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ভুয়া নোটারি ব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ারও প্রমাণ মেলে। বোনের প্রতি ভালোবাসা থেকেই জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হেবা দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। এর পরিপ্রেক্ষিতে গত 12 জানুয়ারি প্রথমবারের মতো শেখ পরিবারের 7 সদস্য শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রাদান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ ও আজমিনা সিদ্দিক, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের বিভিন্ন কর্মকর্তার নামে মামলা করে দুদক। এদিকে শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানের ঠিকানায় অভিযান চালিয়ে এর অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। তবে এসব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের প্রমাণ পায় দুদক। এসব অর্থ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বন্ধ করতে দুদকের করা মামলার প্রেক্ষিতে গত 11 মার্চ আদালত শেখ হাসিনা ও তার পরিবার এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও দলের নামে থাকা 124টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেন। এসব অ্যাকাউন্ট থেকে মোট 635 কোটি 14 লাখ টাকা জব্দ করা হয়। জব্দ তালিকায় আছে জয় পুতুলের নামে থাকা ধানমন্ডি সুধা সদন, ব্রিটিশ এমপি টিউলিপের গুলশানের ফ্ল্যাট, শেখ রেহানার সেগুনবাগিচা একটি ফ্ল্যাট ও গাজীপুরের 2টি জমি এবং রাদান মুজিবের নামে নিকেতনের 2টি প্লট। পরে গত 19 মার্চ পুনরায় হাসিনার পরিবার ও সংশ্লিষ্টদের আরও 31টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত। এসব হিসেবে মোট 394 কোটি 60,72,000 টাকা রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার সূচনা ফাউন্ডেশনের নামে টাকা প্রদানে বিভিন্ন ব্যাংককে বাধ্য করার অভিযোগে পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এ নিয়ে শেখ পরিবারের নামে মোট 8টি মামলা করেছে দুদক। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। অপরাধীদের ভয়ে সহায় সম্পত্তি হারিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক ভুক্তভোগী। এছাড়া ঘর থেকে বের হলে চুরি, ছিনতাই আর ডাকাতির মতো ঘটনায় পুরো নগরবাসী যেন অসহায় এসব অপরাধীদের কাছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। সাহস করে কিছু বলতে পারি নাই, কারণ তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল তাদের কাছে। মোহাম্মদ শাকিল হোসেন রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন। স্থানীয় সন্ত্রাসী দল বাঁধ গ্রুপের সদস্য ইমন আর নূরের কথা না শোনায় তার জীবনে নেমে আসে অন্ধকার। তো আমি এটা অস্বীকার করায় ওরা আমারে একবার আটকাইছে, আমার গলায় ছুরি পর্যন্ত ধরছে
চাইনিজ কুড়াল দিয়ে আমার পায়ের পাশে একটা বড় কোপও মারছে, এমনভাবে দিছে যে আমার পায়ের উপরে পড়লে পা 2 ভাগ হয়ে যেত। যেখানেই যাই মাস্ক পরে যাই, যদি কোনোভাবে ওদের দলের কোনো লোক যদি আমার দেখতে পায়, হয়তোবা আমার একটা বিশাল ক্ষতি হবে। এলাকা ছেড়েও সন্ত্রাসীদের কাছ থেকে মুক্তি মেলেনি শাকিলের। যেখানেই যান পিছু লেগে থাকে জীবন নাশের হুমকি। এই নিয়ে আমার প্রায় 3-3টে বাসা চেঞ্জ করতে হয়েছে। 2-2টা বাসায় ওরা আমার বাসার ভিতরে যাইয়া তারপরে হুমকি দিছে। মুন্না নামের এই ভুক্তভোগীর ভাইকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করলে প্রাণের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে এবার হামলা চালানো হয় মুন্নার উপর। তোর ভাই কই আর তোর আব্বা কই? তোর আব্বা নাইট গেটে ডিউটি করে, তোর আব্বা আমাদেরকে ধরছে, আমরা এটার প্রতিশোধ নিতে চাই এবং তুই ঢাকা শহর ছেড়ে চলে যা, আর তোর বাইরেও ঢাকা শহর ছেড়ে চলে যেতে বল। 2 ভুক্তভোগীর মতোই অপরাধীদের কাছে অসহায় অনেকেই। অভিজাত পাড়া থেকে বস্তি এলাকা সবখানেই প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই আর ডাকাতির ঘটনা। দোকানে মোবাইল রিচার্জ করতেছিলাম, এই ফাঁকে সে আমার ব্যাগ এবং বাজার সাথে সবকিছু নিয়ে সে পালিয়ে যায়। মগবাজার এলাকা থেকে এই সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলে কিভাবে উদ্ধার করেন জানান সেই ঘটনা। ছিনতাইকারী বলে এমন করে চিৎকার দিয়ে পিছন গেছি। পরে সাথে আমার একটা মেয়ে এরকম দৌড়াচ্ছে দেখে সাথে আরো 5-7 জন পিছন নিয়ে একদম মৌচাকের প্রায় কাছাকাছি, অন্ধকার রাস্তাটা। তো ওই মুহূর্তে একজন লাঠি দিচ্ছে, তো উনি পড়ে যাওয়ার পর মোবাইলটা ছুঁড়ে ফেলছে। এসব ভুক্তভোগীর দাবি, পুলিশে অভিযোগ করলে অপরাধীরা তাদের আরও বেশি হুমকি দেয়। তখন সময় মতো পান না পুলিশের সহায়তা। তবে পুলিশের এই কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই নেওয়া হয় ব্যবস্থা। যারা প্রভাবশালী এরকম কেউ, তারা যদি বাদীকে অনর্থক বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেগুলো বিবেচনা করি। আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। কেউ যদি আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রদান করে, তাহলে আমরা অবশ্যই তার ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করব। ডিএমপির তথ্য বলছে, গত 3 মাসে ডিএমপিতে ডাকাতির মামলা দায়ের হয়েছে 23টি, চুরির মামলা 406টি আর ছিনতাইয়ের মামলা হয়েছে 139টি। এসব ঘটনায় 2777 জনকে গ্রেপ্তার করে ডিএমপি। এমন দুর্বিষহ অবস্থা থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাজায় 4 দিনের ইসরায়েলে হামলায় 600 ফিলিস্তিনি নিহত, শিশু 2 শতাধিক। আবার আমন্ত্রণ একুশের সংবাদে। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন হস্তান্তর করবে কমিশন। অনুষ্ঠান শেষে দুপুর 1টায় যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফ করা হবে। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে গত 18 নভেম্বর 11 সদস্যের সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের দায়িত্বে আছেন সাংবাদিক কামাল আহমেদ। দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা হবে না। এছাড়া ভোট ডাকাতি রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দুস্থ অবস্থায় থাকলেও শেখ পরিবারে অনেকেই হাজার কোটি টাকার মালিক হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমরা এই বাংলাদেশকে ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। আমরা এই বাংলাদেশকে আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেব না, এটা আমার অঙ্গীকার। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আজ মেরি পরিবহনে বাসে এক নারী যাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। চন্দ্রা এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর উত্তরা হাউস বিল্ডিং বাস স্টেশন থেকে ওই নারী কোনাবাড়ি যাওয়ার জন্য উঠেন। বাসটি গাজীপুরের হারিকেল নামক এলাকায় এসে যানজটে পড়ে। অন্য যাত্রীরা নেমে গেলেও ওই নারী ঘুমিয়ে পড়েন। পরে বাইমাইল এলাকায় একটি নির্জন স্থানে বাস থামিয়ে ধর্ষণের চেষ্টা করে হেলপার ও চালক। এ সময় তার কাছে থাকা 10,000 টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। পরে কোনাবাড়ি থানায় অভিযোগ জানালে 2 জনকে আটক করা হয়। এরই সাথে শেষ করছি একুশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির, সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। স্বৈরাচারী দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বললেন তারেক রহমান।
বের হয়ে আসছে হাসিনা ও তার পরিবারের দুর্নীতির তথ্য। 155 ব্যাংক হিসাবে 1000 কোটি টাকা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।